তো আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আসলে এখন তোমাদের তো ভালো থাকতেই হবে, তাই না? ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে এখন তোমরা একটা কেমন সময়ে আছো জানো তো। ধরো জানুয়ারি মাস কেটে গেছে, ফেব্রুয়ারি মাস মাধ্যমিক শুরু হয়ে গেছে, শেষ হতে হতে প্রায় ফেব্রুয়ারি মাঝখান, তারপর 12, মাঝখানে সরস্বতী পুজো আছে। এই করতে করতে ফেব্রুয়ারি কাটবে, মার্চে স্যারেরা মাধ্যমিকের খাতা দেখা নিয়ে প্রচুর ব্যস্ত, উচ্চ মাধ্যমিকের খাতা দেখা নিয়ে প্রচুর ব্যস্ত থাকবে, থাকবেন। আর এপ্রিলের ফার্স্ট উইকে তোমাদের ফার্স্ট সামেটিভ। তো একটা হিউজ চাপ, আমাদের নয় তোমাদের। তো তার জন্য কি করতে হবে? স্কুলে কি হচ্ছে কি ঘটছে, স্কুলের গতিতে এগিয়ে যাচ্ছে, তোমাদেরকেও তোমাদের গতিতেই এগিয়ে যেতে হবে, তাই না? তো দেখো, আমরা, আমার যতদূর মনে পড়ছে, জ্ঞানচক্ষু হয়ে গিয়েছিল, অসুখী একজন হয়ে গিয়েছিল। এখান থেকে আমি এমসিকিউ ও এসএটি ছাড়া কোনো নোটস পাঠাইনি, বা ফ্রেশ নোটস আমি এখনো কিছু পাঠাইনি। তার আগে আমি টপিকসগুলো পড়িয়ে দিই, তারপরে আমি সব নোটস তোমাদেরকে প্রোভাইড করে দেবো। অর্থাৎ একটা একটা টপিকস ধরে সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি লিখিয়ে দেবো। ওকে, সো ডোন্ট ওয়ারি, ট্রাস্ট অন মি অ্যান্ড গো হ্যাড। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটা। এই কবিতাটির রচয়িতা হলেন শঙ্খ ঘোষ। 1932-এ জন্ম এবং 2021-এ মৃত্যু। তো এই যে কবিতাটা আই আরও বেঁধে বেঁধে থাকি, এটা নেওয়া হয়েছে জলই পাষাণ হয়ে আছে। তো আগে এই কাব্যগ্রন্থটার সম্বন্ধে দুটো একটা কথা বলে দিই। জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থটা আমরা গ্রন্থাকারে পাই 2004 সালে, কিন্তু কবি এই কাব্যগ্রন্থের সমস্ত কবিতাগুলোকে 2001 থেকে 3 বা 4-এর প্রথম অংশ পর্যন্ত লিখেছেন। অর্থাৎ 2001 সালে কবি যে কবিতাগুলো লিখেছেন, 2002-এ যেগুলো লিখেছেন, 2003-এ যেগুলো লিখেছেন এবং 2004-এ যেগুলো লিখেছেন, সেখান থেকে কিছু কিছু কবিতার চয়েস করে, অর্থাৎ যেগুলো একই ধাঁচের কবিতা, তো সেই ধরনের কবিতা নিয়েই জলই পাষাণ কাব্যগ্রন্থটাকে কবি 2004 সালে প্রকাশ করেন। অর্থাৎ 2004 সালে এই জলই পাষাণ আছে কাব্যগ্রন্থটা মার্কেটে আসে। তো তোমরা কি বলবে যখন তোমরা এর শঙ্খ ঘোষ মহাশয়ের, যখন তোমরা বলবে যে আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে কোথার থেকে? না, জলই পাষাণ হয়ে আছে, যার প্রকাশকাল 2004 সাল। ক্লিয়ার? ওকে, একটা পার্ট ক্লিয়ার হলো। এরপরে হচ্ছে শঙ্খ ঘোষ মহাশয়ের প্রকৃত নাম কি? এটা বারবার শর্ট কোশ্চেন আসে। তোমরা সকলেই জানো শঙ্খ ঘোষ মহাশয়ের প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ, ঠিক আছে? এবং শঙ্খ ঘোষ মহাশয়ের প্রথম রচিত কাব্যগ্রন্থ হচ্ছে দিনগুলি রাতগুলি। এটা মনে রাখলেই হবে। শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ এবং তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি, যেটা প্রকাশ পেয়েছিল 1956 অর্থাৎ 1956 সালে। তোমাদের মাধ্যমিকের জন্য এইটুকু জানলে যথেষ্ট। এরপরে আসছি আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটার প্রেক্ষাপটে। কারণ তোমরা ভালো করে জানো, প্রেক্ষাপট না বুঝলে কবিতার প্রকৃত অর্থ বুঝতে পারা যায় না। তো এখন তোমরা কবিতাটার এই প্রেক্ষাপটটাকে একদম চোখ বন্ধ করে শুনতে থাকো। দেখো, বিংশ শতাব্দীর শেষ লগ্ন, অ্যাকচুয়ালি বিংশ শতাব্দীর শেষ লগ্ন কেন বলবো, বিংশ শতাব্দীর প্রথম থেকে, বা বলতে পারো সভ্যতার সূচনা থেকে তোমরা ভালো করে ভেবে দেখো তো, এই সমাজকে কারা শাসন করছে? এই সমাজকে শাসন করছে কিন্তু ধনী ব্যক্তিরা। অর্থাৎ যাদের হাতে টাকা আছে তারাই কিন্তু এই সমাজের মালিক। আর যারা নিপীড়িত, বঞ্চিত, শোষিত সাধারণ মানুষ, তারা চিরকাল নিপীড়িত, বঞ্চিত আর শোষিত। এখন দেখো, এই কবিতাটাকে বুঝতে গেলে দুটো ঘটনা, দুটো দিককে তোমাকে সাজাতে হবে। একদিকে কাদেরকে রাখবে? ধনী সম্প্রদায়। ধনী সম্প্রদায় কি করে?
না ধনী সম্প্রদায় তারা তাদের ধন অর্থাৎ সম্পত্তি ও সম্পদ বাড়াতে চায়। এখন দেখো, যদি একটা রিসার্চ দেখা যায়, 2018-19 সালে একটা রিসার্চ এসছিল ভারতবর্ষে, যেখানে বলা হয়েছিল ভারতবর্ষের 100% মানুষের মধ্যে তার 70% মানুষ গরিব এবং 30% মানুষ হচ্ছে ধনী। এবং তোমরা জানলে অবাক হবে, সারা ভারতবর্ষের মোট সম্পত্তি এই 30% মানুষের হাতে আছে। এবং তোমরা এটা জানলে আরও অবাক হবে যে এই সম্পত্তিগুলোকে পাহারা দিয়ে কারা রেখেছে জানো? এই 70% মানুষ। তো ইন শর্টস, এই 70% মানুষ যারা কিন্তু আসলে কর্ম করে, আর 30% মানুষ যারা তাদের কর্মফলটা ভোগ করে। ব্যাপারটা কিছু নয়, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভেবে নাও এক মুহূর্তে আমি একটা ফ্যাক্টরির মালিক, ঠিক আছে? আমার ফ্যাক্টরিতে কম করে 1 লাখ জন কাজ করছে। 1 লাখ জনকে আমি মোটামুটি একটা বেতন দিলাম। দেওয়ার পরে ওই 1 লাখ জন যে পরিমাণ পরিশ্রম করে তাদেরকে আমি সেই পরিমাণ মূল্য কিন্তু দিই না। অর্থাৎ সেই একটি মজুর বা একটি শ্রমিক সারাদিনে 2000 টাকার কাজ করলে আমি তাকে 200 টাকার বেতন দিই। 1800 টাকা আমি কি করি? শোষণ করে রাখি। কেন? আমার মুনাফা। এবার তুমি দেখো, এরকম আমার কিন্তু একটা ফ্যাক্টরি নয়, আমি কিন্তু গরিব মানুষদের জমি জায়গা ঘর বাড়ি সব কিছু কেড়ে নিয়ে একটার পর একটা তাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে আমি আমার সম্পত্তি বাড়িয়েই চলেছি। একটা গ্রামের প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরো একজন আলু চাষি, যে আলু চাষ করছে, সে হয়তো তার আলু চাষ করার পরে একটা আলুকে 5 টাকা কেজি বিক্রি করলো। এটা গ্রামের ছেলেমেয়েরা খুব ভালো বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এটা ওদের কাছ থেকেই শেখা, যারা আমার স্টুডেন্ট স্কুলের, তারা এটা আমাকে শিখিয়েছে। ধরো একটা আলু চাষি যে আলু পার কেজি 5 টাকা কেজি বিক্রি করলো, তাই তো? সেই আলুটাকে কিনছে কে? একজন ব্রোকার, ধরো একজন ধনী ব্যক্তি। সে কি করলো? আলুটা চাষিদের কাছ থেকে 5 টাকা করে কেজি আলু পুরো কিনে নিল, যত আলু আছে তার, দিয়ে আলুটাকে স্টোর করে দিল। কেন না? এর চাষির টাকার দরকার, 5 টাকা কেজি বিকে দিয়েছে, আর এর টাকা আছে, এ আলুটা কিনে স্টোর করে দিয়েছে। তো মনে করো এরকম করে করে কি হচ্ছে না, যারা ধনী সম্প্রদায় এই গরিব চাষিগুলোকে ভুলিয়ে ফুসলিয়ে শোষণ করে বঞ্চিত করে তাদের কাছ থেকে আলুটাকে কম দামে কিনে স্টোরে মজুত করলো। বাজার থেকে কি হলো? সমস্ত আলু যখন ধনী ব্যক্তিরা তাদের টাকার জোরে কিনে নিল, আলু মার্কেটে শর্ট। আলুর দাম কি হচ্ছে? তরতর 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 উপর দিকে বাড়ছে। যে চাষি তার নিজের আলু 5 টাকা কেজি বিক্রি করেছিল, সেই চাষি বাজারে যে ওরই আলুটা কিনছে 22 টাকা করে। সো এটা হচ্ছে একটা পদ্ধতি যেভাবে ধনী ব্যক্তিরা গরিব ব্যক্তিদেরকে শোষণ করে। এটা শুধু আজকের কথা নয় বা এই যুগের কথা নয়, এরকম ধরনের ঘটনা যুগ যুগ ধরে চলে আসছে। অর্থাৎ এই কারণে ধনী তার অর্থের জোরে আরও ধনী, আর গরিব তার বোকামির কারণে, বঞ্চনার কারণে, অসুবিধার কারণে আরও গরিব হয়েই যাচ্ছে। অর্থাৎ কোনো চাষি যে মাঠে রোদ জল ঝড় উপেক্ষা করে পরিশ্রম করে, সে কখনো ধনী হতে পারে না। ধনী কে হয় বলতো? যে এসি রুমে বসে আছে, টাকার জোরে কেবল চাষির শ্রমটাকে, তার ইমোশনটাকে সব কিছু কিনে নেয়। তো এবার ধরো এই যে ধনী ব্যক্তিগুলো আছে, এই ধনী ব্যক্তিগুলোকে আমরা বলছি সাম্রাজ্যবাদী শক্তি। সাম্রাজ্যবাদী শক্তি মানে কি? কেন সাম্রাজ্যবাদী শক্তি বলছি? সাম্রাজ্যবাদী শক্তি বলবে বা বুর্জোয়া শক্তি বলবে। এখন কেন এরকম বলছি আমি? দুটো কারণ আছে। ধনী ব্যক্তিরা তুমি দেখবে, ধরো ভারতবর্ষের যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা কি করে? একটা ফ্যাক্টরি, আরও একটা, আরও একটা, আরও একটা, আরও একটা। তো সিম্পল একটা উদাহরণ দিই, তোমরা জানলে অবাক হবে।
মুকেশ আম্বানির প্রতি মিনিটে রোজগার হচ্ছে 10 লাখ টাকা, তাও সে আরও নতুন নতুন ফ্যাক্টরি স্থাপন করে আছে। এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার যার এত রোজগার করছে কেন? দ্যাট ইজ আর কিছু না, না এই ধনী মানুষগুলো তাদের সম্পদ বৃদ্ধি করে যাচ্ছে। কিন্তু ধরো এই এইভাবে তো তারা সম্পদ বৃদ্ধি করে, কারণ এক প্রকার নেশা বলতে পারো টাকা রোজগারের, তাই তো? পয়েন্ট ওয়ান। এবার দেখো, এই তুমি দেখবে তোমার ঘরের চারপাশে যত ধনী ব্যক্তি আছে তারা একটা ব্যবসা, আরেকটা ব্যবসা, আরেকটা ব্যবসা, আরেকটা ব্যবসা খুলেই চলেছে। কেন? এত টাকা তারা কি করবে? আসলে টাকা রোজগারের নেশায় এরা উন্মত্ত, তাই এদেরকে আমরা বলছি সাম্রাজ্যবাদী শক্তি আর বা বুর্জোয়া শক্তি। ক্লিয়ার? এদের কাজ কি? ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে তোমাকে ও কোনো একটা মানুষকে বঞ্চিত করে ধনী হবে। কারণ মনে রাখবে, এই পৃথিবীতে কখনো কখনো দেখবে যে একজন যখন খুব ধনী হচ্ছে, ইটস মিন একজন কোথাও না কোথাও গরিব হচ্ছে। অর্থাৎ একজন ব্যবসাদার তখনই প্রফিট করতে পারে যখন আরেকটা মানুষ তার লস করে। ধরো তুমি বাজারে কোনো একটা জিনিস 10 টাকা বিক্রি করে 5 টাকা লাভ করছো, এর অর্থ হলো কেউ না কেউ 5 টাকা লস করছে, তাই তুমি 5 টাকা লাভ করছো। এইভাবে সাম্রাজ্যবাদী শক্তি কি? তাদের টাকার জোরে, অর্থের জোরে তারা পুরো সমাজটার দিকে আগিয়েই যাচ্ছে, আগিয়েই যাচ্ছে, আগিয়েই যাচ্ছে। আর বঞ্চিত হচ্ছে কারা? সাধারণ খেটে খাওয়া গরিব মানুষগুলো, যাদেরকে প্রতিনিয়ত খাবারের জন্য লড়াই করতে হয়, লড়াই করতে হয় প্রত্যেক দিন তাদের খাবার জোটানোর জন্য। সমস্যাটা কি জানো? এই গরিব মানুষগুলো, এই শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষগুলোর সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এইখানেই, যারা এই মানুষগুলো কখনো ঐক্যবদ্ধ হতে পারে না। অর্থাৎ ধরো একটা ফ্যাক্টরিতে একটা আন্দোলন চলছে, গরিব মানুষগুলো আন্দোলন করছে কি না আমাদের বেতন বাড়াতে হবে, বাড়াতে হবে। মনে করো আমি সেই ফ্যাক্টরির মালিক, আমি দেখলাম যে আমার ফ্যাক্টরিতে কোনো ওয়ার্কার আর কোনো কাজ করছে না, কি করছে? আন্দোলন করছে প্রচুর। তো কি হবে না, ফ্যাক্টরি আমার বন্ধ হয়ে গেছে। আমি দেখলাম যারা আন্দোলন করছে তাদের 4-5 জন নেতা আছে। আমি সেই নেতাগুলো কারা? তারাও কিন্তু গরিব, অর্থাৎ তারাও তাদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছে। তো আমি দেখলাম যে একসঙ্গে প্রায় 50,000 শ্রমিক আন্দোলন করছে। তাদের নেতা কজন? 10 জন। আমি 10 জন নেতাকে 10 লাখ টাকা করে দিয়ে দিলাম, দিয়ে বললাম আন্দোলনটা মোড় অন্যদিকে ঘুরে দাও, কাল থেকে ফ্যাক্টরি চালু করে দাও। ওই 10 জন নেতা কি করবে? ওই অশিক্ষিত, শোষিত, বঞ্চিত মানুষগুলোকে ভুল বুঝিয়ে হয়তো 50 টাকা বেতন বাড়িয়ে আবার কাজে লাগিয়ে দেবে। অর্থাৎ এই গরিব মানুষগুলোর শত্রু কিন্তু গরিব মানুষ নিজেই, তাদের বোকামো নিজেই। আর যে বোকামো বা যে মূর্খতার বা যে বঞ্চনার সুযোগ নেয় এই সাম্রাজ্যবাদী বা ধনী সম্প্রদায়। তাহলে আমরা দুটো সম্প্রদায় পেলাম আমাদের সমাজের বুকে। কি কি? এক ধনী সম্প্রদায় যারা 30%, আর 70% যারা শোষিত, নিপীড়িত আর বঞ্চিত। তো দেখো, এরা এই গরিব মানুষগুলো বা না খেতে পাওয়া মানুষগুলো বা খেটে খাওয়া মানুষগুলো এরা চিরকাল শোষিত হয় কেন? নিজের দোষে কিন্তু। কারণ এরা কখনো ঐক্যবদ্ধ হতে পারে না, আর ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে এরা কি করে না নিজেদের মধ্যে ঝগড়া করে। তো কবি ঠিক এই প্রেক্ষাপটে বিংশ শতাব্দীর শেষ লগ্নের এবং একবিংশ শতাব্দীর প্রথম লগ্নে, দেখো সাহিত্য তো সমাজের দর্পণ, সমাজের মধ্যে যা হচ্ছে তাই। বিংশ শতাব্দীর শেষ লগ্ন অর্থাৎ 1990 সালের বা তার একটু আগের থেকে ধরো 1970 সাল থেকে 2000 সাল, এবং একবিংশ শতাব্দীর প্রথম লগ্ন অর্থাৎ 2000 সালের পরটা, 2000 সাল থেকে 2001, 2, 3 ধরো এই 3 বছর। এই সময়ে সমাজের মধ্যে যে ঘটনাগুলো ঘটছিল, কি করছিল না সমাজের বুকে মানুষের, গরিব মানুষদের উপরে নেমে আসছিল এক অকথ্য অত্যাচার। যে অত্যাচারের কারণে গরিব মানুষগুলো কি হচ্ছিল? প্রায় ছন্ন ছাড়া হয়ে পড়ছিল।
তারা খেতে পাচ্ছিল না, তারা মার খাচ্ছিল, তারা বঞ্চিত হচ্ছিল, তারা অপমানিত হচ্ছিল, যাতে কবির মন উদ্বেলিত হয়ে ওঠে। তখন তিনি দেখলেন এই সমাজ দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। কি কি? পয়েন্ট 1, 1 ধনী সম্প্রদায়, 2 গরিব সম্প্রদায়। তো দেখো, কবি তখন কি করলেন? কবি তখন একটা আহ্বান জানালেন। কি না, কবি দেখলেন যে এই গরিব মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে পারে একমাত্র একটাই সমাজ, সেটা হলো বুদ্ধিজীবী সম্প্রদায়। অর্থাৎ যারা বুদ্ধি দিয়ে সমাজকে উন্নতির পথে যায়, উন্নতির পথে নিয়ে যায়। তো কবি তাই করলেন। কবি ঠিক এই প্রেক্ষাপটটার উপরে, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন, বুর্জোয়া শক্তির উৎপীড়ন একটা দিকে রাখলেন, একটা দিকে রাখলেন গরিব মানুষদের, না খেতে পাওয়া মানুষদের, খেটে খাওয়া মানুষদের বঞ্চনা, সেই মানুষগুলোকে রাখলেন। কবিতার প্রথম দিকে নিয়ে এলেন যে এই গরিব মানুষগুলো কি বিপদের সম্মুখীন হচ্ছে আর তাদের কি কি করা উচিত। তো চলো, সময় নষ্ট করব না আমরা, প্রথম থেকে আমরা কবিতার প্রেক্ষাপটটা এখানে হলো, এরপরে হচ্ছে কবিতার প্রত্যেকটা চরণের অর্থ এবং সঠিক বিশ্লেষণ। তো চলো শুরু করি। বলছে, আমাদের ডান পাশে ধস। তুমি যখন কবিতাটা পড়ছো তখন মনে রাখো তোমার ডান দিক, ডান পাশে ধস মানে কি? অ্যাকচুয়ালি ধস বলতে কি জানো তো? উপর থেকে কোনো কিছু খসে পড়া, এটা বলা হয় ধস। ধরো একটা উঁচু জায়গা, যার তুমি উপরে দাঁড়িয়ে আছো, যেখান থেকে তুমি স্লিপ করবে এবং নিচে পড়বে, এবং সেই নিচে পড়াটা হচ্ছে মৃত্যু। এটা হচ্ছে বাহ্যিক অর্থ। অর্থাৎ এর আভ্যন্তরীণ অর্থ কি? এর আভ্যন্তরীণ অর্থ হচ্ছে তোমার ডান দিকে একটা চরম ও চূড়ান্ত বিপদ আছে। তুমি এখানটায় কি শব্দ লাগাবে? একটা প্রতিকূলতা, একটা বাধা, একটা প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা কথাটার অর্থ হলো বাধা। আমাদের বায়ে গিরিখাদ, আমি তো প্রথম থেকেই বলেছি তোমরা ভূগোলে অস্বাভাবিক স্ট্রং, তোমরা খুব ভালো ভূগোল পড়াশোনা করতে পারো। তো আমরা এখানে গিরিখাদ বলতে বুঝবো, গিরি মানে হচ্ছে তো পর্বত, আর খাদ মানে হচ্ছে তোমার যেখানে তোমার মানে কি বলবো, অতিরিক্ত গর্ত। অর্থাৎ তোমরা মুভিতে দেখো না, পাহাড় উপরে আছে, তার নিচে গিরিখাদ হচ্ছে মানে পাহাড়ের সেই গহ্বরটা হয়েছে, বা তোমরা বলতে পারো পর্বত গহ্বর, যেখানে নিচে পড়লে একদম সেই ছোট ছোট আরো পর্বতের মতো আছে, যেগুলোতে তুমি গাঁথা হয়ে যাবে। অর্থাৎ তোমার ডান দিকে আছে, তুমি যদি ডান দিকে যাও তোমার ডান দিকে কি বিপদ? ধস। আর যদি বাঁ দিকে যাও সেখানে কি আছে? গিরিখাদ। অর্থাৎ পুরো পাহাড় থেকে নিচে ছোট্ট সে ফলার মতো থাকা পাহাড়ে যে গর্তগুলো আছে, সেই ছোট্ট ছোট্ট পাহাড়গুলো তুমি গাঁথা হয়ে যাবে। আমাদের মাথায় বোমারু। বোমারু মানে কি? বোমারু শব্দের অর্থ কি? বোমারু হচ্ছে একটা বিমান, বোমারু বিমান। বোমারু বিমান কি করে? বোম নিক্ষেপ করে। কোথায়? যুদ্ধের সময় সৈন্যদের উপরে, যারা বিরোধী পক্ষ, তাদের উপরে কি করে? বোম দুম 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 বোম ফেলে ফেলে যায়। আরে এটা তোমরা মুভিতে প্রচুর দেখেছো, এটাকে এত ডিটেলসে বলার দরকার নেই। তোমরা দেখো না, একটা ফাইটার প্লেন ঝাঁ করে পেরিয়ে চলে গেল, দুম 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 বোম পড়ে চলে গেল, তাই না? এখন কেউ কেউ বলবে হয়তো, স্যার আমি তো মুভি দেখি না, আমি কখনো মুভি দেখিনি বা কোনো রকম কোনো কিছুই দেখিনি, আমি কি করে বুঝবো? তো এটা তো সো ইজি। একটা ফাইটার প্লেন দেখেছো নিশ্চয়ই। একটা ফাইটার প্লেন যখন দুমদুম করে বোম ফেলে যায়, তারা সেই বিমানগুলোকে বাংলায় বলে বোমারু বিমান, যাদের কাজ হচ্ছে শুধু বোম নিক্ষেপ করা। তাহলে তুমি কি দেখেছো? তুমি কি দেখলে? তোমার ডান পাশে আছে ধস, বাঁ পাশে আছে গিরিখাদ, আর তোমার মাথায় বোমারু বিমান, অর্থাৎ যে কোনো সময় বোম পড়তে পারে। পায়ে পায়ে হিমানির বাঁধ। তোমার পায়ে অর্থাৎ নিচে সমতলে হিমানির বাঁধ।
হিমানির বাঁধ মানে হচ্ছে, হিমানি মানে হচ্ছে বরফ, বরফের বাঁধ, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা। দেখো কবি চারটে দিক বলছেন, ভালো করে দেখো, কবি শঙ্খ ঘোষ চারটে দিকের কথা বলছেন। কি বলছেন? তোমার ডান পাশে আছে ধস, বাঁ পাশে আছে গিরিখাত, মাথায় আছে বোমারু বিমান, নিচে হচ্ছে হিমানির বাঁধ। এর অর্থ কি? তুমি চারদিক দিয়ে বিপদের মধ্যে মোড়া আছো। ভালো করে ভেবে দেখো, তোমাকে চারিদিক দিয়ে বিপদের মধ্যে মোড়া আছো। ফার্স্ট কোশ্চেন, স্যার কে মোড়া আছে? সমাজের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষগুলো, যারা কেবল খেটেই যায় আর তার পরিবর্তে পায় না কিছু। তাহলে এই মানুষগুলো কি করে? সারা জীবন শুধু খেটেই যায়, তার পরিবর্তে একটা টাকা পায় না। সেই মানুষগুলো কোথায় আছে? না, বিপদের মধ্যে আছে। আর এই বিপদের সৃষ্টিকর্তা কারা? সাম্রাজ্যবাদী শক্তি বা ধনী সম্প্রদায় বা বুর্জোয়া শক্তি। তো তোমরা তোমাদের সুবিধার জন্য মনে রাখবে, এই কবিতাটা হচ্ছে ধনীদের অত্যাচারের কাহিনীর একটা দিক। তারা কিভাবে গরিব মানুষগুলোকে বিপদে ফেলছে, তাকে তোমরা মেকআপ দিয়ে বলবে বা ভালোবাসায় বলবে সাম্রাজ্যবাদী শক্তি বা বুর্জোয়া শক্তি। আর একটা হচ্ছে গরিব মানুষ। গরিব মানুষ কথাটা আমরা ব্যবহার করব না, আমরা বলবো শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষ। এটা হচ্ছে মেকআপ এবং উইথ হাই কোয়ালিটি। তাহলে একদিকে কারা আছে? সাম্রাজ্যবাদী শক্তি। একদিকে কারা আছে? সমাজের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষগুলো আছে, যাদেরকে প্রতিনিয়ত বাঁচার জন্য সংগ্রাম করতে হয়। তো কবি বলছেন এই সমাজের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষগুলো চারিদিক দিয়ে প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা মনে হচ্ছে বাধা, চারিদিক দিয়ে প্রতিবন্ধকতায় মোড়া আছে। অর্থাৎ তাদের পায়ে পায়ে বিপদ। কাদের থেকে বিপদ? বুর্জোয়া শক্তির কাছ থেকে বা সাম্রাজ্যবাদী শক্তির কাছ থেকে। তাদের যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার এই মানুষগুলো কি বিপদটা করে দেবে? ধনী ব্যক্তিগুলো কি করবে টাকার জোরে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়েছি। মনে করো তোমার একটা ভালো জমি আছে, ও কি 5 বিঘা 6 বিঘা একটা জমি আছে। আমি ধনী সম্প্রদায়, বুর্জোয়া শক্তি, আমি একটা ফ্যাক্টরি লাগাবো। আমি তোমাকে বললাম জমিটা আমার চাই। তুমি বললে না, এটাতে আমার যে চাষ হয় তাতে আমার ছেলে মেয়েরা সারা বছর ধরে খেতে পায়, আমি জমিটা বিকবো না। আমি সোজাভাবে তোমাকে বলেছিলাম যে জমিটা আমাকে দাও, তোমাকে আমি 1 লাখ টাকা করে বিঘা দেবো, তাহলে তোমার 5 বিঘা জমি তুমি 5 লাখ টাকা পাবে। তুমি আমাকে দাওনি। আমি কী করলাম? প্রচুর টাকার মালিক আমি ভেবে নাও এক মুহূর্তে। আমি পলিটিক্যালি একটা প্রেসার দিলাম। কি প্রেসার দিলাম? আমি তোমার পাড়াতে একটা এমন পলিটিক্যাল ইনফ্লুয়েন্স লাগালাম, রাজনৈতিক প্রভাব খাটালাম আমার একটা, যে তুমি যাদেরকে তোমার ভাই, তোমার আত্মীয়, তোমার পরমাত্মীয়, তোমার পাড়ার লোক ভাবতে, তারাই তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। তোমাকে আমি একঘরে করে দিলাম। আমি আবার তোমার কাছে গেলাম, জমিটা আমাকে দে, আমি সব ঠিক করে দেবো, কিন্তু জমির দাম 70,000। তুমি বললে না আমার তো চলবে না, আমি দেবো না। তুমি তাও মানছো না। আমি আইনকে তোমার বিরুদ্ধে লাগালাম। টাকা আছে আমার, আমি পারি লাগাতে, তাই না? তুমি গরিব মানুষ, তুমি কতক্ষণ আমার সঙ্গে লড়বে? তোমার দেখো চারিদিকেই বিপদ, তোমার পাড়ার লোক, তোমার নিজের লোক, তোমার ডান দিকে বিপদ, তোমার বাঁ দিকে বিপদ। আইন তোমার সাথে নেই ডান দিকে, বাঁ দিকে তোমার পাড়ার লোক সাথে নেই। মাথায় কি? যে কোনো মুহূর্তে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ, তুমি মারা যেতে পারো। নিচে কি? জমিটা আমার চাই, দাম কত? 30,000। তুমি 30,000 টাকায় জমিটা আমাকে দিতে বাধ্য হলে, যেটা তুমি পাচ্ছিলে 5 লাখ টাকা, সেটার দাম হলো 1.5 লাখ টাকা। আমি তোমাকে উপরন্তু ধমক দিয়ে বলবো, হ্যাঁ 1.5 লাখ টাকা, 50,000 টাকা নে, যাওয়া যা। এইভাবে সাম্রাজ্যবাদী শক্তি গরিব মানুষগুলোকে শোষণ করে, বিপদের মধ্যে ফেলে। তো কবি সেখানেই বলেছেন। তাহলে স্যার তোমাদের এখন প্রশ্ন হবে, স্যার তাহলে বিপদ থেকে উদ্ধার পাওয়ার কি কোনো উপায় নেই? কেন নেই? Actually, there is nothing called a problem. It's absence of an idea to find a solution. এর মানে কি স্যার? মানেটা বলছি পরে, আগে বুঝে নাও। দেখো, একটা শক্তি, একটা বিরোধী শক্তি বা একটা ক্ষমতাবান শক্তি বা একটা সাম্রাজ্যবাদী শক্তি,
তখনই তোমার কাছে পরাজিত হবে, অর্থাৎ গরিব মানুষগুলো তখনই জিততে পারবে। গরিব মানুষ কথাটা আমি সবসময় বিরোধিতা করি। শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষগুলো তখনই জয়লাভ করতে পারবে। কখন? ইউনাইটেড উই স্ট্যান্ড, যদি আমরা একজোট হয়ে থাকতে পারি। ধরো আমি যখন তোমার জমিটা কেনার জন্য তোমাকে প্রেসার দিচ্ছিলাম, যদি পাড়ার লোক বলতো না ও জমি বিক্রি করবে না, আমরা ওর সাথে আছি, আপনি কি করতে পারেন দেখি, এই সমস্ত পাড়ার লোক তোমার ঘরে দাঁড়াতো এবং তোমার হয়ে কথা বলতো, আমার ক্ষমতা থাকেনি তোমার জমিটাকে, ওই 5 লাখ টাকার জমিটাকে 50,000 টাকায় কিনে নেওয়ার, বা তোমার জমিটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার সামর্থ্য আমার কিন্তু থাকতো না। কিন্তু আমি কি করেছি? আমি সেটা কেড়ে নিতে পেরেছি। কেন? কারণ গরিব মানুষগুলো বা শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষগুলো আমি জানি এরা কখনোই একজোট হতে পারবে না, এদের পক্ষে একজোট হওয়া সম্ভবই নয়। কি বলছে কবি? তারপরেই কিন্তু একটা কনক্লুশন দিচ্ছেন। কবি কি বলছেন? আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। কবি বলছেন এই সাম্রাজ্যবাদী শক্তি আমাদের সব কেড়ে নিয়েছে, আমাদের আর কোনো পথ নেই যে আমরা এই সাম্রাজ্যবাদী বা বর্জুয়া শক্তি বা ধনতান্ত্রিক সম্প্রদায়ের হাত থেকে নিজেদেরকে মুক্ত করব। আমাদের কোনো উপায় নেই। কেন উপায় নেই? আমাদের ঘর গেছে উড়ে, আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। এই 70% মানুষ, 70% ভারতীয় আজ কাদের হাতে বন্দি? 30% ভারতীয়র হাতে বন্দি। বন্দি নয়? আজকে তুমি ভাবছো স্যার আমাকে তো কোনো ধনী ব্যক্তি কন্ট্রোল করছে না, তুমি যা খাচ্ছ, যা পড়ছো, ইভেন তোমার হাতে যে মোবাইলের তুমি এই ভিডিওটা দেখছো, এটাও কন্ট্রোল করছে লোক। তোমার নেটটা তুমি এখন ভিডিও দেখতে পাবে কি পাবে না, কন্ট্রোল কার হাতে? একজন অন্যের হাতে। অর্থাৎ তুমি কোথাও যেতে পাবে কি পাবে না, কন্ট্রোল কার হাতে? অন্যের হাতে। অ্যাকচুয়ালি আমাদের জীবনের কন্ট্রোলটাই আমরা অন্যের হাতে দিয়ে রেখেছি। আমাদের ঘর গেছে উড়ে। আমাদের বলতে না খেতে পাওয়া মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলোর ঘর উড়ে গেছে, অর্থাৎ আর নেই, শেষ হয়ে গেছে। এদের ঘর কি? ঘর কাকে বলে? ঘর হচ্ছে সেই আশ্রয়স্থল যেখানে তুমি দুবেলা দুমুঠো খেয়ে নিশ্চিন্তে আনন্দে ঘুমোতে পারবে। দ্যাট ইজ ঘর। তো দেখো আমাদের ঘর গেছে উড়ে, অর্থাৎ সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন, তাদের অস্তিত্ব আজ বিপন্ন। তাই কবি কি বলছেন? যে আর আমাদের কোনো পথ নেই, আমাদের জীবন, অস্তিত্ব, সমাজ, আমাদের পরিবার আজ সকল কিছুই সংকটের মধ্যে, তাই না? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এই সাম্রাজ্যবাদী বুর্জোয়া শক্তি যখন কোনো দিকে একটা নজর দেয়, ইতিহাস সাক্ষী হয়ে আছে কি এরা শিশু বুঝে না। শিশুদের সব কথার প্রসঙ্গ আনার কারণ কি? শিশু কোমলতার প্রতীক, সত্যের প্রতীক, সংবেদনশীলতার প্রতীক। একটা শিশু, এই শিশুকেও হত্যা করতে পারে, এই শিশুকেও হত্যা করতে পারে সাম্রাজ্যবাদী শক্তি নিজ স্বার্থের কারণে। অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তি নিজ স্বার্থের কারণে ঘৃণ্যতার, জঘন্যতার একদম নিচু স্তরে নামতে পারে। একটা বাস্তব উদাহরণ দিই। তুমি জানো এই যে ধরো 5G, 6G, 7G, একটার পর জি বাড়ছে না? তুমি দেখেছো তোমার ঘরের চারপাশে যে পাখিগুলো ছিল সেই পাখিগুলো শেষ হয়ে যাচ্ছে। মানুষের জীবন কেমন ছোট হয়ে আসছে। মানুষ এখন নতুন যে জেনারেশন, সেই জেনারেশনে একজন মহিলা মাতৃত্ব অর্জন করতে পারছে না খুব সহজে। একজন পুরুষ মানুষ যে তার সার্বিক কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। এগুলো কেন হচ্ছে? তুমি জি ভোগ করছো, সেই জি ভোগ করার একটা ইফেক্টস তো তোমার থাকবেই, তাই না? তো কই বলছেন আমাদের শিশুদের সব, এই যে স্মার্টফোন এলো, কতটা উপকার হলো মানুষের? স্যার দারুণ উপকার হলো। এই যে আপনার ক্লাস আমি শুনতে পাচ্ছি ঘরে বসে। আচ্ছা কত ছেলে মেয়ের পড়াশোনা কেড়ে নিল, কত মানুষের জীবন এই মোবাইল ফোনের দৌলতে চলে গেল।
তার খবর তুমি রেখেছো কখনো? কত ভালো ভালো ছেলে মেয়ে কত ব্যাড গেমে অ্যাডিক্টেড হয়ে কি হলো, পড়াশোনা টড়াশোনা সব শেষ হয়ে গেল, সমাজ রসাতলে চলে যাচ্ছে। এটাও তো ওয়ান টাইপ অফ শিশুদের সব। এই সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের ব্যবসা বৃদ্ধির জন্য কি, ব্যবসা বৃদ্ধির জন্য তারা জঘন্যতার ঘৃণ্যতার সবচেয়ে নিচু স্তরে নামতে পারে। তাই কই বলছেন আমাদের শিশুদের সব, আমাদের বলতে সেই সমাজের খেটে খাওয়া নিপীড়িত বঞ্চিত মানুষগুলোর শিশুদের সব, তাদের ভবিষ্যৎ প্রজন্ম কি হয়েছে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে, এদিকে সেদিকে পড়ে রয়েছে। এর অর্থ কি? এর অর্থ সাম্রাজ্যবাদী শক্তি সব কিছু গ্রাস করতে করতে এমন জায়গায় এসে পৌঁছেছে, তোমাদের এই খেটে খাওয়া মানুষগুলোর পরবর্তী যে প্রজন্ম আসবে তারা সভ্যতায় প্রথম থেকে জন্ম নিয়েই কৃতদাসে পরিণত হবে। সেই অতীত ইতিহাসটা আবার ফিরে আসবে যখন সাধারণ মানুষের সন্তানরা ওই ধনী মানুষদের কৃতদাসে পরিণত হবে, এবং তোমরা যদি চোখ কান খোলা রাখো তোমরা দেখতে পাবে তাই ঘটছে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? কই বলছেন যদি এরকমভাবে চলতে থাকে না, এই রকম যদি চলতে থাকে তাহলে আমরাও কি হবে, আমরাও কিন্তু একদিন শেষ হয়ে যাব। অর্থাৎ এই সাম্রাজ্যবাদী শক্তির কবলে পড়তে পড়তে আমরাও আমাদের জীবন মৃত্যুর রসাতলে শেষ হয়ে যাব। অর্থাৎ আমরাও কৃতদাসে পরিণত হব, আমরাও যন্ত্রে পরিণত হব এই সাম্রাজ্যবাদী শক্তির হাতে। আমাদের পথ নেই আর। কই বলছে আমাদের সামনে আর কোনো পথ নেই, কি ছাড়া আয় আরো বেঁধে বেঁধে থাকি। বাঁধা বাঁধা মানে কি, গিট মানে কি? কই বলছেন যে এই সমাজের শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষগুলোর জীবনে তখনই সুখ ফিরে আসবে, তখনই তারা সুখী হবে যখন তারা একসাথে বেঁধে বেঁধে থাকবে। অর্থাৎ বেঁধে বেঁধে মানে ঐক্যবদ্ধ হয়ে থাকবে। যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে তবে তারা সাম্রাজ্যবাদী বুর্জোয়া ধনতান্ত্রিক শক্তির বিরুদ্ধে প্রতিবাদী হতে পারবে। আর যদি ঐক্যবদ্ধ না হয়, তারা ডিভাইড হয়ে থাকে, তারাকে গুড়ি দিয়ে চলে যাবে। আর যদি তারা একভাবে মানে এক হয়ে থাকে, ঐক্যবদ্ধ হয়ে থাকে, তাহলে এই বুর্জুয়া শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তি তাদেরকে এত সহজে শেষ করতে পারবে না। অ্যাকচুয়ালি এই যে সময়টা, এর মধ্যে তোমরা একটা ভালো টার্ম ইউজ করবে। তোমরা নির্দিষ্ট কোনো একটা ওয়ার্ডকে মনে রাখো, তোমরা আমার নোটসে পাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। আমি তখন বলছিলাম না বিংশ শতাব্দী, এটাকে আমরা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে না বেঁধে আমরা পুরো বিংশ শতাব্দীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টাকে নিয়ে নেব। তাহলে কি হবে, নোটসটা আমার কম্প্যাক্ট আসবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে এরকম প্রচুর ঘটেছিল, যেটা আজও কিন্তু ঘটছে, চিরন্তন, তাই না? এটা কিংবদন্তির মতো। তাহলে কবি কি বলছেন, এই সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে তুমি তখনই নিজেকে বাঁচাতে পারবে যখন তোমরা বেঁধে বেঁধে থাকবে, অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে থাকবে। আমাদের ইতিহাস নেই। দেখো, ইতিহাস কথাটার অর্থ কি? ইতি মানে শেষ, আর হাস মানে হচ্ছে ঘটনা। ইতিহাস মানে কি? অতীত জীবনের একটা সাক্ষী বহন করে নিয়ে আসবে, তাই তো? তো কবি এখানে বলছেন যে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, আচ্ছা একটা সিম্পল জিনিস দেখো তো, তাজমহল কে তৈরি করেছিল? কেন সে শাহজাহান করেছিল? শাহজাহান কি কাঁধে করে পাথর বইতে গেছিল নাকি? কে পাথর বইয়েছিল? শ্রমিকরা। উল্লেখ আছে। বড় বড় মন্দির, বড় বড় জায়গা, বড় বড় স্থাপত্য কীর্তি কে তৈরি করেছিল? তোমরা একটা করে নাম জানো। যেমন ধরো পানিপথের যুদ্ধ, কে জিতেছিল প্রথম? বাবর স্যার। বাবর কি একাই যুদ্ধ করেছিল? বাকিগুলো যারা সৈনিক, যারা লড়াই করলো, তাদের নাম? এই গরিব খেটে খাওয়া মানুষদের কৃতিত্ব কখনো কেউ ধরে না, কেউ মনেও রাখে না।
তোর বাড়িটা কে বানিয়েছে রে? না অমুক মিস্ত্রি। তোমরা কোন মিস্ত্রির নাম বলো? হেড মিস্ত্রির নাম বলো, তাই না? আচ্ছা, যে হেড মিস্ত্রির অর্ডারে যারা কাজ করলো সেই মিস্ত্রিগুলোর নাম তোমার জানা আছে? নেই তো। কার নাম জানা আছে? শুধু হেড, যে অর্থাৎ যে বুর্জোয়া ধনী সাম্রাজ্যবাদী শক্তি, যার একটা নাম হয়ে গেছে, তোমরা তাকে নিয়ে বয়ে বয়ে চলছো, অর্থাৎ তেলা মাথায় তেল দিয়ে চলছো। সেই মানুষগুলোকে তোমরা মনেই রাখোনি যারা আপামর পরিশ্রম করে গেছে। তাজমহল তৈরি করেছিল শাহজাহান, শাহজাহান কাঁধে করে পাথর বয়ে আনেনি। শাহজাহান শুধু টাকা দিয়েছিল। নাম কার? আরে শাহজাহান তাজমহল যেটা মমতাজের স্মৃতির উদ্দেশ্যে করেছিল, আর যে লাখ লাখ মানুষ তাদের প্রাণ দিয়েছিল পাথর বয়ে আনতে, তার কথা তো ইতিহাসে লেখা নেই। তাহলে তুমি বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো ইতিহাস চিরকাল বঞ্চিত করে রেখেছে কাদেরকে? এই খেটে খাওয়া মানুষগুলোকে। তাই কবি বলছেন আমাদের ইতিহাস নেই, অর্থাৎ এই না খেতে পাওয়া মানুষগুলোর কখনো কোনো ইতিহাস থাকতে পারে না, তাদের কোনো ইতিহাস নেই। অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। কবি বলছেন যে ইতিহাসটা আছে সেই ইতিহাসে আমাদের উল্লেখ নেই, চোখ মুখ ঢাকা। কারা ঢেকে রেখেছে? ধনতান্ত্রিক সম্প্রদায়। আমরা কেবল কে যুদ্ধ জয় করলো তার নামটা জানি, তার পিছনে যারা ঘোড়া নিয়ে আসে অশ্বারোহী বাহিনী, পদাতিক বাহিনী, তার নাম আমরা জানি না। জানি কি ভোটে কে জিতলো, কে এমএলএ হলো, কে এমপি হলো, তার নামটা জানি, কিন্তু তার হয়ে যারা কাজ করলো তাদের নাম তোমরা জানো? আমরা এই খেটে খাওয়া মানুষগুলোর নামকে কখনো মনে রাখি না। আমরা মনে রাখি কাকে? যে বুর্জোয়া ধনতান্ত্রিক সম্প্রদায়, তাকে। কোন একটা কাজ 100 জন মিলে করছে, তুমি কাকে মনে রাখো? যে একটু নাম করা, যাকে সবাই চিনে, যে ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি, তাকে। আর যারা কাজগুলো করছে আসলে, অর্থাৎ নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষগুলো, তাদের চোখ মুখ ঢাকা। অর্থাৎ তাদেরকে তোমরা নিজেরা শোষিত নিপীড়িত বঞ্চিত শ্রেণীর প্রতিনিধি হয়ে তোমরা নিজেরা তাদেরকে মনে রাখোনি। আর সাধারণ মানুষ কি মনে রাখবে, তাই না? আমরা ভিখারি 12 মাস। আমরা নিজেদের দোষে আজ আমরা ভিখারি। একটা ফসল ফলায় কে? চাষি। কোন সমাজের প্রতিনিধি? শোষিত নিপীড়িত বঞ্চিত শ্রেণীর প্রতিনিধি। সচিন তেন্ডুলকার যে চালটার ভাত খায় সে চালটার 1 কেজির দাম 72,000 টাকা। যে চাষিরা সেই চালটা তৈরি করে সে দেখবে যাও 20 টাকা কেজি চালে ভাত খায়। তাই যে চালটা তৈরি করে, যে বিরিয়ানির চাল তোমরা খাও, বড় বড় 5 স্টার হোটেলে যে চাল প্লেটে সাজে, যে গাজর, যে মূলা, যে সবজি একজন চাষি, একজন হতদরিদ্র চাষি যে তৈরি করছে, তার প্লেটে তুমি দেখে যাও কখনোই সে তার ফ্রেশ জিনিসগুলো তার প্লেটে সাজে না। তার তৈরি ঘাম ঝরানো, রক্ত ঝরানো, পরিশ্রম করা জিনিসগুলো কোনো না কোনো ধনী ব্যক্তির প্লেটে সুসজ্জিত অবস্থায় স্যালাডের রূপ নিয়ে দাঁড়িয়ে আসে। তো দেখো কবি বলছেন যে আমরাই তৈরি করি। আলুর উদাহরণটা দিলাম না? তুমি আলু গাছ, একটা শ্রমজীবী মানুষ, শোষিত নিপীড়িত বঞ্চিত শ্রেণীর প্রতিনিধি, সেই আলু গাছ আলু লাগিয়েছে, আলু হয়েছে, রোদ জল উপেক্ষা করে সে পরিশ্রম করে গেছে, 5 টাকা কেজি বিক্রিও করেছে নিজের প্রয়োজনে ধার শোধ করার জন্য। আবার তাকে তার নিজের আলু 25 টাকা করে কেজি কেনার জন্য কোনো না কোনো ধনী ব্যক্তির কাছে, বাবু আজকে আমাকে 100 টাকা ধার দিন, না হলে আমার ছেলে মেয়ে এটা খেতে পাবে না। কি জন্য ধার নিচ্ছে? না, তার নিজের তৈরি আলুটা তাকে বাজার থেকে আবার কিনে আনার জন্য। দ্যাট ইজ দ্য প্ল্যান অফ সাম্রাজ্যবাদী শক্তি। এটাই হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির প্ল্যান, বুর্জোয়া শক্তির প্ল্যান, ধনতান্ত্রিক সম্প্রদায় শক্তির প্ল্যান, যেটা বাস্তব। তাই আমরা ভিখারি 12 মাস। ভীষণ ইম্পর্টেন্ট লাইন। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে,
কবি এরকম কেন বললেন? পৃথিবী হয়তো বেঁচে আছে, আবার বলছেন পৃথিবী হয়তো গেছে মরে। মানে কবি বলছেন আপাত দৃষ্টিতে বা স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে পৃথিবী ঠিক চলছে। কবি তারপরেই বলছেন পৃথিবী হয়তো গেছে মরে। অর্থাৎ কবি বলছেন তুমি স্বাভাবিক দৃষ্টিতে যা দেখছো তা ঘটছে না। অর্থাৎ তুমি যা দেখছো তা ঘটছে না, আর যা ঘটছে তুমি তা দেখতে পাচ্ছ না। এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার এটা কেমন কথা হচ্ছে? অর্থাৎ তুমি দেখছো কি, আমি সকালবেলায় উঠছি, আমি খাবার পাচ্ছি, আমি সুন্দর আছি, আমি ভালো আছি, আমার ঘরের চারপাশে সবাই ভালো আছে। না, ভিতর পুরো খোকলা হয়ে আছে, একদিন ধস নেমে যাবে। অর্থাৎ তুমি যা দেখছো যে সবাই সুন্দর সুখে আছে, বাস্তবে কেউ সুখে নেই, সবাই মানসিক যন্ত্রণায় দগ্ধ হয়ে আছে। অর্থাৎ পৃথিবী যেন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। বাস্তব উদাহরণ চাই তো, দিচ্ছি। গাছ কেটে দিয়ে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। আরে ঝাঁ চকচকে 5 স্টার হোটেল, রেস্টুরেন্ট, তুমি সেই রেস্টুরেন্টে যে দামি দামি খাবার, কন্টিনেন্টাল খাবার অর্ডার দিয়ে খাচ্ছ, দুর্গাপূজার সময় প্রচুর ফুর্তি। কই, পৃথিবী হয়তো সুন্দর আছে, বাহ, পৃথিবী দিনকে দিন সাজছে। না, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, পৃথিবী মারা যাচ্ছে। এটা হচ্ছে এর প্রকৃত অর্থ। তুমি আপাত দৃষ্টিতে দেখছো পৃথিবী হয়তো বেঁচে আছে, কিন্তু কই বলছেন পৃথিবী হয়তো গেছে মরে। যেখানে নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষগুলো তিনবেলা খেতে পায় না, যারা এই পৃথিবীর চাকা, যারা এই পৃথিবীকে চালাচ্ছে, তারাই যখন কষ্টের মধ্যে আছে, তখন পৃথিবী কি আদৌ বেঁচে আছে? আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কই বলছেন এই শোষিত নিপীড়িত মানুষগুলো, এই বঞ্চিত মানুষগুলোর কথা কেউ জানে না। যারা প্রকৃতপক্ষে পরিশ্রম করে যায় তাদের কথা কেউ জানে না। যারা লোক দেখানো, যারা লোককে দেখায় বেশি, কাজ করে কম, লোককে দেখিয়ে যায় বেশি, তাদের কথাই মানুষ বেশি মনে রাখে। কেন বলো তো? ওই যে শো, অ্যাকচুয়ালি মেকআপ, তাই না? তো একটা ব্যক্তি যখন একটা ফুলের মালা পরে, তখন কি সে প্রত্যেকটা ফুলের মালা, প্রত্যেকটা ফুলকে মনে রাখে? মনে রাখে না। যে দোকান থেকে মালাটা কিনে নিয়ে এসে সেই দোকানটাকে মনে রাখে, বাহ ফুলটা দারুণ, তাই না? তো আমাদের কথা কে বা জানে? গরিব মানুষদের ইতিহাস নেই, গরিব মানুষরা কেবল লাঞ্ছিত হতে জানে, তাই তাদের কথা কোথাও উল্লেখ নেই। তুমি কখনো শুনেছ যে বাবরের হয়ে যারা যুদ্ধ করেছিল, যারা যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে, শুধু কি এই মানুষগুলোই ছিল যে নামগুলো তুমি জানো? বাকি যে হাজার হাজার মানুষ তাদের প্রাণ বলিদান দিয়েছে, তাদের নাম তোমাদের মনে আছে? সেই মানুষগুলোর কথা কেউ মনে রাখে না। আমরা কেবল মুষ্টিমেয় কয়েকটা মানুষের কথা মনে রাখি, কিন্তু হাজার হাজার মানুষের রক্তে যখন রাস্তা ভেসে গিয়েছিল, সেই মানুষগুলোর নাম কোথায়? তাদের ইতিহাস কোথায়? অথচ তারাও তো ভারতবর্ষের স্বাধীনতার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছিল। সেই লাঞ্ছিত, অপমানিত মাও তো তার সন্তানের বিসর্জন দিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্য। কিন্তু সেই বঞ্চিত মায়ের সন্তানের নাম কোথায়? কই, কোনো ইতিহাসে নেই তো। শুধু কি এই মানুষগুলোই ছিল, এই কয়েকটা নাম, আর বাকিদের কোনো ইতিহাস নেই। কারণ গরিব খেটে খাওয়া মানুষদের কোনো ইতিহাস হয় না। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। কবি বলছেন, এখানটায় কবি উত্তরণের পথ বাঁচছেন। কেন বেছে নিচ্ছেন? কবি মূল্যায়ন টানছেন। বলছে আমাদের তো কিছুই নেই, আমরা তো এমনিই মরে আছি। অর্থাৎ না খেতে পাওয়া মানুষগুলো দিনের পর দিন তো এমনিই শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের তো কিছুই নেই, আমাদের মরার ভয় নেই, আমাদের খাবার নেই, আমাদের পরিবারের মধ্যে নিরাপত্তা নেই, আমাদের সন্তানের নিরাপত্তা নেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নেই, তাহলে আমাদের তো কিছুই নেই। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। তবু আমরা যে কজন আছি, যারা পৃথিবীর মধ্যে এখন রয়েছি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। তো এসো না,
তো এই গরিব মানুষগুলো আসুক না, সবাই আগিয়ে এসে হাতে হাত রেখে একাত্ম হয়ে এই সাম্রাজ্যবাদী বুর্জোয়া শক্তির বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠতে, যে আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে, আমাদেরও সমান অধিকার, তোমাদেরই মতো তোমরা আমাদের উপর অকথ্য অত্যাচার করছো, এই অত্যাচার নয়, এই অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদী হব কিভাবে না, একাত্ম হয়ে একজোট হয়ে বেঁধে বেঁধে থেকে। তো এ পর্যন্তই। এরপর দেখো, এখান থেকে আমি একবারে এমসিকিউ বলে দিচ্ছি তোমাদেরকে। আয় আরও বেঁধে বেঁধে এই কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। যেগুলো আমি রেডি করে রেখেছি সেগুলো আমি তোমাদেরকে শুনিয়ে দিই আগে। কাছে দূরে ছড়ানো রয়েছে, লিখে নেবে তোমরা, কাছে দূরে ছড়ানো রয়েছে শিশুদের সব। আচ্ছা, তারপরে তো আমি তৈরি করেছি এখান থেকে যে আমাদের চোখ মুখ ঢাকা, আমরা 12 মাস ভিক্ষা করি বা ভিখারি, যা অপশন থাকবে। আচ্ছা, তারপর এখান থেকে করেছি আমি আমাদের মাথায় বোমারু। বোমারু শব্দের অর্থ হলো যা থেকে বোমা নিক্ষেপ করা হয়। আচ্ছা, এখান থেকে করেছি শঙ্খ ঘোষের ছদ্মনাম কি, মনে রাখবে কুন্তক। আচ্ছা, এখান থেকে করেছি আমি আর তৈরি, এটা এখন এবছরের জন্য ইম্পর্টেন্ট, এবছরের জন্য চলে গেছে এটা। হ্যাঁ, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, জলই পাষাণ হয়ে আছে, প্রকাশকাল 2004। আচ্ছা, এখান থেকে ইতিহাস শব্দের অর্থ কি, অতীত ঘটনার বৃত্তান্ত। তোমরা এসেটি পড়লে ইতি শব্দের অর্থ হলো যা ঘটে গেছে, আর হাস শব্দের অর্থ হলো ঘটনা। আচ্ছা, এখান থেকে আমি তৈরি করেছি আমরা ফিরেছি ড্যাশ দৌড়ে দৌড়ে, আর আমাদের যে ইতিহাস তা আমাদের চোখ মুখ ঢাকা। এখান থেকে তোমরা এগুলোই করবে মোটামুটি। তারপরে তোমার হ্যাঁ, আমাদের ডান পাশে ধস, ধস শব্দটির আক্ষরিক অর্থ কি, তোমরা করবে এমসিকিউতে খসে পড়া। ঠিক আছে, ধস শব্দের আক্ষরিক অর্থ খসে পড়া। ঠিক আছে, যদি এমসিকিউ পড়ে, আর যদি এসএটি পড়ে, তোমরা যেমনভাবে লেখা স্টাইল শিখেছি সেভাবে লিখবে। লিখার পরে তোমরা বলবে যে মানুষ, শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষের প্রত্যেকটি মুহূর্তে তাদের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। সেই প্রতিবন্ধকতার মুখোমুখিতে যে বিপদের সম্ভাবনা, সেই বিপদের সম্ভাবনাকে ফুটিয়ে তুলতে এই ধস শব্দের ব্যবহার করা হয়েছে। এখান থেকে হ্যাঁ, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এখান থেকে তোমরা করবে ওই তো বুর্জোয়া, ধনতান্ত্রিক ও সাম্রাজ্যবাদী শক্তি, আজকের সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষের মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, আর তাদের হিংসাত্মক রূপ থেকে বা তাদের কি বলবো, দানবীয় হত্যাকাণ্ড, তাদের দানবীয় হত্যাকাণ্ড থেকে লোলুপতা ভালো হবে, তাদের দানবীয় লোলুপতা থেকে রেহাই পায়নি শিশুদের মতো সংবেদনশীল মানুষও বা সংবেদনশীল শিশুও। ঠিক আছে, এটা লাগাবে যে তাদের হাত থেকে রক্ষা পায়নি সংবেদনশীল বা কোমলসম বা পুষ্পসম বা ফুলের মতো শিশুও করতে পারো, যা খুশি লাগাতে পারো এখানটাতে। সেই যেটা সেমিকোলন দেবে, এই ভয়াবহতা বোঝাতেই এই উক্তি। তাহলে কি হলো না, সাম্রাজ্যবাদী শক্তি বুর্জোয়া শক্তি, এই কোশ্চেনের উত্তর বলছি, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। কীভাবে শুরু করবে, উদ্ধৃতাংশটি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে কবিতা থেকে নেওয়া হয়েছে, যেখানে কবি দেখিয়েছেন সাম্রাজ্যবাদী শক্তি বুর্জোয়া শক্তি তাদের আগ্রাসন নীতির কারণে, ঠিক আছে, বা তাদের হিংসাত্মক রূপের কারণে শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষের উপরে চালিয়ে যায় অকথ্য অত্যাচার, একটা সেমিকোলন, যার থেকে মুক্তি পায়নি কোমলসম শিশুও। ঠিক আছে, বা যার থেকে মুক্তি পায়নি শিশুও, পূর্ণচ্ছেদ, ডবল পূর্ণচ্ছেদ, এবং এটা এখানে শেষ করবে। আচ্ছা, এটা একটা বলে দিচ্ছি, আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন, এটা এবছরও পড়েছিল বা এটা বারবারই একটা এসএটিতে ফেলে এই কোশ্চেনটা, এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট আর কি।
তো এখানে তোমরা বলবে যে উদ্ধৃতাংশটি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষ, কবি নয় অ্যাকচুয়ালি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি। অ্যাকচুয়ালি শঙ্খ ঘোষের লেখা বলার পরে তোমরা 1932-2021 যদি মানে একজন লেখক বা লেখিকার নামের পাশে তার জন্মসাল মৃত্যুসাল দিতে পারো আরও ভালো হয়, নোটসটার কোয়ালিটি বাড়ে। তো শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার অংশ, তো যেখানটাতে কবি বলছেন যে শোষিত নিপীড়িত বঞ্চিত শ্রেণীর সাধারণ মানুষ তাদের কৃতকর্মের অনুদান স্বরূপ বা তাদের কৃতকর্মের পুরস্কার, অনুদান বলবে না, তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ ইতিহাসে কোনোদিনই তারা স্থান করতে পারেনি, তাদের সেই স্থান দখল করে নিয়েছে চিরকাল সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধিরা। কারণ এই হয়তো সাধারণ মানুষের মনে এই প্রেক্ষিত লুকিয়েছিল যে এই সাধারণ খেটে খাওয়া মানুষের ইতিহাস হয়তো লজ্জার ও অপমানের, তাই তাদের ইতিহাসে কোনো স্থান হয়নি। তাহলে তোমরা এটা কীভাবে গোছাবে উত্তরটাকে, যে শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণ মানুষের বা শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষের ইতিহাস না থাকার কথা বলেছেন বা স্থান না পাওয়ার কথা বলেছেন সেমিকোলন। তিনি বলেছেন যে এই সব মানুষের আত্মত্যাগ কোনোদিনই ইতিহাসে জায়গা করে নিতে পারেনি, যা চিরকালীন বঞ্চনাকর হয়েছে। তো আজ এ পর্যন্তই। আয় আরও বেঁধে বেঁধে থাকি মার্কস 3 ও মার্কস 5 এর নোটস আমি তোমাদের পাঠাবো, আর কোনগুলো এসএটি ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা শর্টিং করব। ওকে, তো ঠিক আছে, চলো আজ এ পর্যন্তই। তোমরা এগুলো তৈরি করে রাখবে। এগুলো তৈরি করার পরে আজকে যেটা আমি পড়িয়েছি তারই আমি একটা ক্লাস নিতে পারি, সম্ভবত রাত্রি 8টা সাড়ে 8টার পরে। 8টা সাড়ে 8টার পরে আজকে আমি ক্লাস নেবো, সেই ক্লাসে তোমাদেরকে রিপ্লাইটা করতে হবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।